যা প্রত্যাশিত ছিল না। এবং এই ঘটনাগুলো আমাদের প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা, যে নির্বাচনের আকাঙ্ক্ষা, দেশে একটা স্থিতিশীল পর্যায়ে যাবে তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার ক্ষেত্রে একটা ব্যত্যয় তৈরি করেছে। এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে একদল সুবিধাভোগী অথবা একদল লোক তারা তার তার মতলব কায়েমের জন্য, মতলব অর্জনের জন্য নানা ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে। তার মধ্যে আপনি বুঝতেই পারছেন আমি শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জি। যে ঘটনাগুলো ঘটেছে সেগুলির কথা বলছি। শরীফ ওসমান হাদির আজকে জানাজা অলরেডি হচ্ছে এখন, আমি যখন আমার রেকর্ড করছি। প্রচুর লোক ওখানে গিয়েছে। এই ধরনের একটা মর্মান্তিক হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা অবশ্যই ক্ষুব্ধ। আমরা সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আমি ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ। আপনার অবস্থা আপনি বলবেন। তারপরেও কতগুলি বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। এই শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আমরা গত দুদিন যে জিনিসটা দেখলাম, যে প্রথম আলো, ডেইলি স্টার, এটা মিডিয়াকে আক্রমণ করা হলো। এবং এই আক্রমণের পর আজকে আমি দেখছি বিভিন্ন পত্র পত্রিকায়, আমি বিভিন্ন সংগঠনের, বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন গুলো এক মানে লাগাতার বিবৃতি দিচ্ছি। এবং এই বিবৃতিগুলো আসতে শুরু করছে একদিন পর থেকে। তো আপনার কি মনে হয় যে ঘটনা যখন ঘটলো তখন সেটা প্রতিরোধের ব্যবস্থা না করে এখন বিবৃতি হচ্ছে, তো এই বিবৃতিগুলি কি আগামী দিনে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তিকে প্রতিরোধে কোনো ভূমিকা রাখতে পারবে? আমার মনে হয় না। মাসুদ ভাই, দেখুন, বিষয়টা হচ্ছে যে প্রথমে হাবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি নিজেই জানলেন বা আমরা জানি যে তার নামাজ জানাজায় প্রচুর লোক অংশগ্রহণ করেছে। দেখুন, করারই কথা। ওসমান হাদির মানে এটুকু না বললে নয়, শরীফ ওসমান হাদির রাজনৈতিক আদর্শের সঙ্গে আপনার আমার মতের অমিল থাকতেই পারে, কিন্তু আমরা তো প্রতিহিংসার রাজনীতি কখনো সমর্থন করিনি। আমরা যেমন সবসময় বলে এসেছি যে সেই 2014 থেকে 2018-তে 2024-এ যে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, অর্থাৎ আমরা পারস্পরিক একটা সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটতে থাকুক, এটাই আমরা সবসময় প্রত্যাশা করেছি। ঠিক একইভাবে প্রতিহিংসার রাজনীতি যেন না হয়। 24-এর 5 আগস্টের পর থেকে সেই প্রতিহিংসার রাজনীতি আবারও প্রকট আকার ধারণ করেছে। এখন বিষয় হচ্ছে যে হাদির মৃত্যুর জন্য কারা দায়ী, এটি আপনি যেমন বলছেন, আমরা সবাই বলছি যে এখনো কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। আমরা ব্লেম গেম দেখছি, আমরা পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টা অভিযোগ দেখছি। বিষয়টা হচ্ছে, আমি প্রথমেই কেন এক শব্দে না বললাম যে আমরা আপাতত কোনো সুস্থির রাজনীতির আমি অন্তত কোনো লক্ষণ দেখছি না এই কারণে যে দেখুন, আপনি বললেন যে একের পর এক বিবৃতি আসছে। এটা আমার মনে হয় ফর দ্য টাইম বিং আমরা মানে গণমাধ্যমের রূপ দেখলাম, চরিত্র দেখলাম হাতে গোনা দুই একটি ছাড়া। প্রথম আলো, ডেইলি স্টারের এই ঘটনাটি কেন্দ্র করে তেমন কোন আমরা কি করি, আমরা একটা বড় কোনো ইভেন্ট ঘটলে আমরা মূল স্টোরি করি, আমরা সাইড সাইড স্টোরি করি, নানান ধরনের মানে হিউম্যান স্টোরি করি। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টারের ক্ষেত্রে এটি দেখা গেল না। ঠিক একইভাবে ছায়ানট, উদীচীর ক্ষেত্রে এটি দেখা গেল না ময়মনসিংহের ভালুকা, আপনার এলাকায় ময়মনসিংহের যে হিন্দু একজন যুবককে পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হলো, তারপর আবার আগুন ধরিয়ে দিল। এগুলো তেমন কোনোভাবে ইম্প্যাক্ট তৈরি করেনি আমাদের সমাজে, অন্তত এই গত 2 দিনের চিত্র যদি আমি বলতে পারি। মানুষের প্রতিবাদগুলো থমকে গেছে। মানুষের প্রতিবাদ যদি থমকে গিয়ে থাকে, আমি সেই জায়গা থেকে আওয়ামী লীগকে দোষ একটু দায়ী করবো। কেন? আমি একটু সংক্ষেপে বলি, সময় নেই। আওয়ামী লীগের সময় মনে করুন যে সাংস্কৃতিক সংগঠনগুলোকে, সামাজিক সংগঠনগুলোকে 1 টন 2 টন গম দিয়ে একেবারে নতজানু করে রেখেছিল। আমরা সবাই জানি বাংলাদেশে যে কোনো গণতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে ছাত্রদের মাধ্যমে, পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলো অগ্রণী ভূমিকা পালন করেছে, তারপর রাজনৈতিক শক্তিগুলো কিন্তু আপনার বিশাল রূপ দিয়েছে। আমরা দেখছি যে সাংস্কৃতিক সংগঠনগুলো, সামাজিক সংগঠনগুলো তারা ভয়ে চুপসে আছে। কেন? আওয়ামী লীগের সময়ই এদের মেরুদণ্ডগুলো ভেঙে ফেলা হয়েছে হালুয়া রুটির উচ্ছিষ্ট ভোগের মানে উচ্ছিষ্টের ভাগ দিতে গিয়ে। যাও, জায়গায় আসি। বিষয়টি হচ্ছে যে প্রথম আলো, আপনি দেখেন যে তারা একটা রিপোর্ট করেছে, তারা বিবিসি একটা রিপোর্ট করেছে প্রথম আলোর কর্তৃপক্ষের কমেন্ট নিয়ে, যে তারা পুলিশের সহায়তা চেয়েছিল, সরকারের সহায়তা চেয়েছিল, সরকারের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে, উচ্চ পদস্থ কয়েকজন, মানে যারা সরকার নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে কয়েকজনকে
ফোন দিয়েছিল, সহযোগিতা কামনা করেছিল, কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি। ঘটনা ঘটলো, তারপর হচ্ছে গিয়ে পুলিশ এলো, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এলো, ততক্ষণে যা ঘটার ঘটে গেল। এবং আপনি দেখবেন যে এই যে মব যারা ক্রিয়েট করছে 5 আগস্টের পর থেকে, তারা আবার কোথাও কোথাও গিয়ে সান্ত্বনা দিচ্ছে। ওই যে কথায় আছে না, বহুল প্রচলিত একটা কথা, যে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। আমরা এখন সেই চিত্র দেখতে পাচ্ছি। একের পর আবার দেখুন, আমাদের নোবেল লরিয়েট একজন মহামান্য সরকার প্রধান আছেন, তার কাছ থেকে মানুষ অনেক প্রত্যাশা ছিল। তিনি কি করছেন, যখনই কোনো বিপদে পড়েন তখন বিএনপি কে ডাকে, এনসিপি, জামাত সহ এই 3টা রাজনৈতিক দলকে ডাকে, ডেকে কি কান পড়া মন্ত্রণা দেয়। তারপর আবার মোটামুটি একটু স্থির হয়ে যায়। বিএনপি, বিশেষ করে বিএনপি যে হুঙ্কার হাক ডাক, তাতে মনে হয় ভয় পায়, সাথে সাথে নিয়ে বৈঠকে বসে। বিএনপির নেতাকর্মীরা তাও চা, সমোসা, ফাস্টফুড খেয়ে চলে আসে। এবং এই যে বিবৃতিগুলোর কথা বলছে, মানুষের মধ্যে যে একটা প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াগুলো আমি মনে করছি যে আমি চাই এর একটা বহিঃপ্রকাশ ঘটুক, একটা শক্ত প্রতিবাদ, যে কোনো অন্যায় একটা শক্ত প্রতিবাদ গড়ে উঠুক। কিন্তু আমি সন্ধিহান এর মধ্যে আরো অনেক ধরনের খেলা আছে। এবং বিবিসিতে যে রিপোর্ট করেছে, খুবই সিগনিফিকেন্ট, যে প্রথম আলো নিজে বলছে যে তারা সরকারের শীর্ষ কর্তা ব্যক্তিদের কাছে ফোন দিয়েছিল, সাহায্য চেয়েছিল, কিন্তু কোনো ধরনের সাহায্য পায়নি। এবং আরো একটি বিষয় আমি আপনাকে বলি, ওই যে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ছাড়ো, সরকারের পক্ষ থেকে যারা বিদেশ থেকে উস্কানি দিচ্ছে, নানান ধরনের তাদের উদ্দেশ্য হাসিল করতে গিয়ে নানান ধরনের সাবোটাজ ঘটানো হচ্ছে, মব ক্রিয়েট করা হচ্ছে, তাদের কারো কারোর ফেসবুক অ্যাকাউন্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার জন্য চিঠি দিয়েছে মেটাকে, ফেসবুক কর্তৃপক্ষকে। আপনি দেখুন তো, সে সবার ফেসবুক বন্ধ হয়েছে কিনা। যে 2জন ব্যক্তি বিদেশে মানে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তাদের একজনটা বন্ধ হয়েছে। এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু বন্ধ হয়নি। এর সাথে আরো একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যারা মব ক্রিয়েট করে আসছে 16 মাস ধরে, এবং সর্বশেষ প্রথম আলো এবং ডেইলি স্টারের ক্ষেত্রে, ছায়ানট, উদীচীর ক্ষেত্রে, দেশের বিভিন্ন স্থানে যারা এই কর্মকাণ্ডগুলো ঘটালো, তাদের কাউকে আজ পর্যন্ত কাউকে আটক করা হয়নি। নুরুল কবির ভাইয়ের উপরে যারা আক্রমণ চালালো, স্পষ্ট আমরা দেখছি। এবং ওই মব ক্রিয়েটকারীরা, তারা শুক্রবার সকালেও প্রথম আলো কার্যালয়ের সামনে গেল, আবার তারা গিয়ে হুঁশিয়ারি, হুঙ্কার ছাড়লো, একজনকেও আটক করা হয়নি। সো আমি কিভাবে মানে আস্থা রাখবো, যারা বিবৃতি দিচ্ছেন, যারা প্রতিবাদ করছেন, এইগুলো কন্টিনিউ হবে, অথবা তাদের এই বিবৃতি প্রতিবাদের বিপরীতে সরকার গঠনমূলক কিছু চিন্তা করবে, আমি আস্থা রাখতে পারছি না। জি। আচ্ছা, আরেকটা কথা, আমি আজকে খুব ইন্টারেস্টিং, আমার এটা চোখে পড়লো, আপনার সঙ্গে শেয়ার করতেই চাই আমি, যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি, তিনি হুম, আপনি মনে করতে পারবেন কিছুদিন আগে বলেছিলেন উনি মব বলতে রাজি হননি। হুম, তিনি হুম, বলেছিলেন এটা নাকি প্রেশার গ্রুপ আর কি। জি, এবং আজকে দেখলাম যে উনি প্রথম আলোর মানে এই ঘটনার প্রেক্ষিতে উনি বলেছেন তিনি দুঃখিত এবং তিনি লজ্জিত। এবং তিনি বলেছেন যে এটা ওনারা ওনারা এটা পারেননি চেষ্টা করতে, উনি নাকি অনেককে ফোনও করেছিলেন, কাজ হয়নি। এবং উনি একজন সাবেক সাংবাদিক হিসাবে আমি কিন্তু এতে খুব খুশি হয়েছি। উনি যে নিজেকে সাবেক সাংবাদিক বলছেন, এখনো বলেন নাই যে আমি সাংবাদিক আছি। যাই হোক, উনি খুব দুঃখিত এবং লজ্জিত হয়েছেন। আপনার কি মনে হয় এই মানে ওনার এই যে দুঃখিত এবং লজ্জিত হলেন, এই কারণে আগামীতে মবকারীরা ওনার এই মানে চিন্তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে মব কমিয়ে দেবেন? না, আমার মনে হয় না। আমাকে কি বলা যায়, নিরাশবাদী বলতেই পারেন, হতাশবাদী বলতেই পারেন। কিন্তু আমি এত সহজে আশ্বস্ত হচ্ছি না। আমি তো এক্সাম্পল দিলাম আপনাকে কয়েকটা, যে যখনই সরকার কোনো বিপদে পড়ে, তখন তাদের চরিত্রগুলো একেবারে সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায়। এখন আপনি দেখুন, এই যে মিস্টার শফিকের কথা বললেন, প্রেস সচিব মিস্টার শফিকের কথা বললেন, তিনি কি বলেছেন? প্রেশার গ্রুপ তো বলেছেন তিনি মব বলতে ইচ্ছুক নন, এবং তিনি একাধিকবার বলেছেন এটা কোনো মব টব না, মব বলে আমরা এই সব মানুষদেরকে ছোট করছি, এরা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের 15.5 বছর ধরে যারা বঞ্চিত ক্ষুব্ধ হয়েছেন, তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি নিজেও কিন্তু মবের মধ্যে পড়েছিলেন, খুলনায় গিয়ে একটি অনুষ্ঠানে, প্রেস ক্লাবের মধ্যে গিয়ে। পরবর্তী তিনি বলেন, না এটা মব না, আমার কাছে কিছু আবেদন জানাতে এসেছিল। আমরা দেখছি সচিবালয়ে একের পর এক উপদেষ্টা মবের মধ্যে পড়ছেন।
আমরা দেখছি একটি বিশেষ রাজনৈতিক দলের একজন সাধারণ সম্পাদক, তিনিও তার নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে যে কোনো কারণে হোক, ওই সময়টিতে উনি নিজের জায়গায় যৌক্তিক থাক আর না থাক, তিনি মবের মধ্যে পড়েছিলেন, তিনিও কিন্তু এই মবকে প্রশ্রয় দিয়ে আসছিলেন। অর্থাৎ আমি যদি অন্যের জন্য গর্ত খুঁড়ি, মাসুদ ভাই, আমাকে সেই ফাঁদে পড়তেই হবে। অতএব যা কিছু ঘটেছে এখন তাদের দিকে যাতে, আমরা চাই না সেটি হোক, আমরা সর্বান্তকরণে চাই না, কিন্তু এটি প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে। এবং মিস্টার শফিক যে কথাটি বলেছেন আমি এত সহজে বিশ্বাস করি না। এবং উনি যে নিজেকে সাবেক সাংবাদিক পরিচয় দিয়েছেন, যেহেতু প্রথম আলো, ডেইলি স্টারের মতন দুটি বড় গণমাধ্যম আক্রান্ত হয়েছে, সেই জায়গা থেকে তো এখন আর মব বললে রেহাই নাই, মব বললে রেহাই নাই। এবং এই ডেইলি স্টার বা প্রথম আলোতে একজন চাকরি করতেন, সাংবাদিক ছিলেন, তিনি এখন সরকারের বড় কর্মকর্তা, বিদেশে আছেন। তিনি এখন কিন্তু নিজেকে সাংবাদিক বলেন না, তিনি বলেন যে আমি সরকারের পার্ট। তিনিও এক ধরনের মবকে আহ, তিনি প্রশ্রয় দিচ্ছেন, এবং আপনার মতন বা আনিস ভাইয়ের মতন, আমাদের মতন অনেককে অ্যারেস্ট করার প্রতিনিয়ত এক ধরনের পরোক্ষ হুমকি দিচ্ছেন, পরোক্ষ হুমকি। সরকারের কর্মকর্তা পর্যায়ের লেভেলে আছেন এখন একজন সাবেক সাংবাদিক। তো আমি এত সহজে এদের উপরে 16 মাসের যে অনাস্থা আমাদের, আমি রাতারাতি একটা দুটো বিবৃতিতে আমি আস্থাশীল হতে চাই না। না, আপনি যখন আনিস আলমগীর প্রসঙ্গটা তুললেন, তো এই প্রসঙ্গে একটু আমি একটা কথা বলতেই চাই যে আমরা আজকে দেখলাম যে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় বিএফইউজে ওরা বিবৃতি দিয়েছে। বিএফইউজে মানে সরকারপন্থী, মানে বিএনপি এবং জামাতপন্থী যারা বিএফইউজে, তারা দিয়েছে। বিএফইউজে খালি কি মিডিয়ার, মানে আপনার যারা কথা বলবেন, গণমাধ্যমের স্বাধীনতা অথবা আপনার সাংবাদিকের স্বাধীনতা এটা দেখে নাকি প্রতিষ্ঠানের স্বাধীনতা দেখে, এটা আমি ঠিক বুঝতে পারি না। তারা ডেইলি স্টার, প্রথম আলো নিয়ে আলোচনা করলেন, কিন্তু গণমাধ্যম হিসেবে তো আপনার আনিস আলমগীরও কথা বলেছেন গণমাধ্যম কর্মী হিসেবে। তিনি যখন অ্যারেস্ট হলেন তখন তাদের কোনো ভূমিকা দেখলাম না, তাদের কোনো বিবৃতিও দেখলাম না। আপনিও একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা মনে করি, আমি নিজেও মনে করি, আপনার যখন অ্যারেস্ট হলেন তখন আমি এদের কাছে কোনো বিবৃতি দেখিনি। তো এটা একটা বৈষম্য কিনা? আবার এই বৈষম্য দেখেন আরেক জায়গায় আছে। যেমন ধরেন হাদি হাদির মৃত্যুকে কেন্দ্র করে, হাদির উপর হামলাকে কেন্দ্র করে সারা দেশ অনেক কিছু হচ্ছে। আপনার, আমি কারোর সঙ্গে তুলনা করছি না, কিন্তু আমি ডেইলি স্টারের সঙ্গে আনিস আলমকে তুলনা করছি না, কিন্তু ঘটনা তো একই ধরনের ঘটনা। আবার ধরেন হাদিকে কেন্দ্র করে অনেক কিছু ঘটতেছে। তাকে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করা হলো, তার ফ্যামিলির দায়িত্ব নিলেন আমাদের প্রধান উপদেষ্টা, অনেক কিছু হলো। কিন্তু এর মধ্যে যে আরেকটা ঘটনা ঘটলো, ভালুকায় সবার সামনে একটা লোককে মেরে আগুন দিয়ে ঝুলিয়ে পুড়িয়ে ফেললো, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলো। সেই ঘটনায় কিন্তু আমি দেখলাম না যে কোন উপদেষ্টা যে অথবা প্রধান উপদেষ্টা যে বললো যে তোমাদের এই অন্যায় প্রতিবাদ হিসেবে তোমার ফ্যামিলির দায়িত্ব আমরা নিচ্ছি। তো আমার কথা হলো কি, রাষ্ট্রের চোখে সবাই তো সমান হওয়া উচিত, তাই নয় কি? নিশ্চয়ই, হাদির নিশ্চয়ই। প্রশংসা আছে, হাদিকে আমি নিজে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করতাম, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আবার হাদির কিছু সমালোচনা কিন্তু আছে। কিন্তু দীপুচন্দ্র যার যে মারা গেল, তার সমালোচনা নাই কোনো। সে একজন সাধারণ মানুষ, অথবা সে হিন্দু। এই জন্যই কি, এই জন্যই কি রাষ্ট্রের কাছে দুইজন দু ধরনের হচ্ছে? আমি তুলনা করছি না, আমি আবারও বলছি, আমি ক্ষমা চাচ্ছি যদি এটাকে তুলনা করার চেষ্টা করেন, তুলনা নয়। তুলনা তো আসতেই পারে, আমি বলছি তুলনা তো যে আসতেই পারে। রাষ্ট্রের ভূমিকাটা তাহলে কি হবে, সংগঠনের ভূমিকাটা কি হবে? বাস্তবে তুলনা যদি নিয়ে আসেনও, অপরাধটা কি? আমি তুলনাটা এভাবে করি। আপনি যে হিন্দু যে যুবকের কথা উল্লেখ করেন ময়মনসিংহের ভালুকায়, তিনি নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছেন। আপনি আপনার নিজের কন্টেন্টে বলেছেন যে তিনি যদি অন্যায় করে থাকেন তার জন্য আইন আছে, আদালত আছে, অনেক ধরনের পন্থা আছে বিচার সালিসে। এইভাবে মানুষকে পিটিয়ে মেরে আগুনে লাশ পুড়িয়ে ফেলতে হবে? যাও, প্রশ্ন হচ্ছে যে আমি সেটাইও বাদ দিলাম। আমি যদি তুলনাতে আসি, ওসমান হাদি, তিনি জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা হিসেবে তাকে, তার জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে, আমার কোনো আপত্তি নেই। আরো বিশাল কিছু থাকলে করুন, সমস্যা নেই, আমরা কোনো আপত্তি জানাবো না। কিন্তু আমি এক্ষেত্রে হিন্দু যুবকের কথা বাদ দিই, বা হিন্দু মুসলিম ওই ক্লাসিফিকেশনে না গিয়ে আমি আগুনে পুড়িয়ে মারার এই ঘটনাটিও বাদ দিলাম। এটা একেবারে এতই ক্ষুদ্র এই সরকারের কাছে। আমি এই জন্যই বলছি, তুলনাটা কোথায় বলবো, যখন মুক্তিযোদ্ধারা আক্রান্ত হচ্ছেন, যখন মুক্তিযোদ্ধা, আমি ওই বিতর্কিত মুক্তিযুদ্ধের কথা বলছি না, আমি সিইসি, সাবেক সিইসি নুরুল হুদা বা অন্য কারো কথা বলছি না, প্রকৃত যারা মুক্তিযোদ্ধা, তারাও তো আক্রান্ত হয়েছেন। তাদের ক্ষেত্রে একটা কথা বলেছেন,
একটা শব্দ উচ্চারণ করেছেন, বরং মুক্তিযোদ্ধাদের ধরে জেলে পুরা হলো। 80 বছর 85 বছরের বয়সে মুক্তিযোদ্ধাদের কোনো অপরাধ নেই। আপনি যেই ঘটনাটির কথা বললেন, আমি যখন আক্রান্ত হয়েছিলাম বা অ্যারেস্ট হয়েছিলাম 28 আগস্ট মঞ্চ ৭১-এর সময়, হ্যাঁ? মুক্তিযোদ্ধাদের রক্তাক্ত করা হলো। আমি লতিফ সিদ্দিকের কথাও বাদ দিলাম যে তার গায়ে একটা সাইনবোর্ড ছিল, যদিও তিনি এখন সাবেক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী। সাধারণ মুক্তিযোদ্ধা হতে ছিলেন গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল। তাদের অপরাধটা কি? গলা টিপে এক হাত উঁচু করে তুলে ধরা হলো। এদের ক্ষেত্রে কোনো বিবৃতি দিয়েছেন, স্টেটমেন্ট দিয়েছেন, খোঁজখবর নিয়েছেন? উল্টো জেলে পুরেছেন। তো সেই সরকারের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? বৈষম্য, সাংবাদিকদের কথা বলছেন। আমি এই জায়গাটায় মাসুদ ভাই, আমি আমি নিজে লজ্জা বোধ করি যে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে মানে ছোট একজন সাংবাদিক হিসেবে। কারণ আনিস ভাইয়ের ক্ষেত্রে, আনিস ভাই তো আমার চেয়েও সিনিয়র মোস্ট। তিনি জ্ঞানে, অভিজ্ঞতায় আমার চেয়ে অনেক বড়। তিনি বড়, বড় মানে কয়েকটি পত্রিকায় কাজ করেছেন। টেলিভিশনে হেড অফ নিউজ ছিলেন কোন চ্যানেলে। বিষয়টি হচ্ছে কি, এটি দৈন্যতা। এই যে সাংবাদিক সংগঠনগুলো আছে, সাংবাদিক সমাজটাকে নষ্ট করার পেছনে এই ক্লাব ভিত্তিক সংগঠনগুলো, এটা স্রেফ ক্লাব, আর কিছু না। এটা বছরে ২-১টা পিকনিক হবে, আর মাসে, মাসে চাঁদা দেয়া হবে। আর নিজেদের কিছু ব্যক্তি, কিছু সাংবাদিক নামধারী কিছু সাংবাদিক নেতা, কিছু ব্যক্তি তাদের পকেট ফুলাবে, বড়, বড় ডায়াসে তাদের নাম পরিচয় মানে পদ-পদবি ব্যবহার করে বক্তব্য দিবে, আর সরকারের কিছু আনুকূল্য নিবে। এছাড়া আর কোন কাজ নেই। আনিস ভাইয়ের ক্ষেত্রে আমি দেখলাম ডিআরইউ একটা বিবৃতি দিয়েছে। আমি আর কোন মানে সাংবাদিকদের যে সংগঠনগুলো, আর কোনটা দেখলাম, যদি ভুল না হয়ে থাকে। এখন প্রথম আলো, ডেইলি স্টারের ক্ষেত্রে দিয়েছে, তারা অনেক বড় প্রতিষ্ঠান, বড় গণমাধ্যম, না দিলে কেমন হয়? সেখানে তাদের নামটা আসবে বিবৃতি দিলে, এইজন্য দিয়েছে। আমি লজ্জাবোধ করি এই কারণে, আনিস ভাইয়ের ক্ষেত্রে রিপোর্টার্স উইদাউট বর্ডার সম্ভবত এখনো বিবৃতি দেয়নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে। আমার সময় যেখানে হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিল, রিপোর্টার্স উইদাউট বর্ডার বিবৃতি দিল, আইএফজে বিবৃতি দিল, আনিস ভাইয়ের ক্ষেত্রে সিপিজি বিবৃতি দিয়েছে। লজ্জা এখানেই, আন্তর্জাতিক বা বৈশ্বিক সংগঠনগুলো যখন আমাদের মুক্তির জন্য বিবৃতি দিচ্ছে, আমাদেরকে আটকের প্রতিবাদ জানাচ্ছে, তখন ঘরের মধ্যে আমাদের নিজস্ব মানে সাংবাদিকদের যে সংগঠনগুলো, তারা একটা বিবৃতি দেয় না। মানে বিবৃতি দিতে গেলে আবার সরকারের চক্ষুশূল হয়ে পড়ে কিনা, এই কারণে। এখন যখন দেখেছে প্রথম আলো এবং ডেইলি স্টারের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা নিজে ফোন দিয়েছেন মতিউর রহমান সাহেবকে বা মাহফুজ আলম সাহেবকে, এবং তাদের পাশে আছে, সরকারি ঘোষণা দিচ্ছে, তখন বললেন না, এখন একটা বিবৃতি না দিলে কোনো বিষয়, মানে দিতেই হবে, না দিলেই নয়। এই কারণে দিয়েছে, আর কোনো না। মানে দায়িত্বশীলতার জায়গা থেকে দিয়েছে আমি মোটেই মনে করি না। অনুষ্ঠান শেষ করার আগে একটা ছোট্ট করে যদি একটা বলতেন, যে এই যে ঘটনা যেগুলি চলছে আপনার এই হাদিকে কেন্দ্র করে এবং বিভিন্ন ঘটনাগুলো, এগুলো কি আগামী যে আসন্ন নির্বাচন, যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, আপনি কি মনে করেন সেখানে কোনো প্রভাব ফেলতে পারে? অবভিয়াসলি ফেলবে। আমার সমস্যা হচ্ছে আমি কৌশল অবলম্বন করে কথা বলতে পারি না। আমার সমস্যা হচ্ছে যে যেটুকু বুঝি সেটুকুই মানে মোটামুটি বের করে ফেলি। যা কিছু ঘটছে নির্বাচনকে কেন্দ্র করেই হচ্ছে। আপনাকে আমি দেখেছি, কখনো কখনো আপনাকে আশাবাদী হতে দেখেছি যে নির্বাচন হবে, এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে দেশ, আমরা আশা করি একটা সুন্দর নির্বাচন হবে। আশাবাদী হতেই হবে, আশা ছাড়া তো আর জীবন বাঁচে না, তাই না? তো তারপরেও আপনি আমি আপনার মতো করে হয়তো অতটা কৌশল অবলম্বন করে কথা বলতে পারছি না। আপনি হয়তো এইসব কথার মধ্য দিয়ে আবার আপনার হতাশার কথাও মাঝে মাঝে ব্যক্ত করেন। কিন্তু আমি কেবলই হতাশ, কেবলই হতাশ। যা কিছু ঘটছে নির্বাচনকে কেন্দ্র করে। এবং আপনি দেখুন, এক ঢিলে কতটি পাখি মারা হলো। আমরা জানি না ওসমান হাদির শুটাররা কে। আমরা জানি না ওসমান হাদির কিলাররা কে। যারাই হোক, এটা আমরা সমর্থন করি না। কিন্তু দেখুন, দেখুন আপনি এক ঢিলে কতটি পাখি মারা হলো। এক একটা হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। আরো হবে। আমরা আশঙ্কা করছি। আমার কথা যেন মিথ্যা হয়, আমি সেটি আশা করছি। কিন্তু আশঙ্কা রয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা আরো ঘটনা হবে। একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করা হবে। নির্বাচন দেওয়া হবে না। এরকম একটা আশঙ্কা রয়েছে। ২, বিএনপির কাঁধে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। যদিও সেটি মানে হালে পানি পায়নি। ৩, তারেক রহমানকে তারেক রহমানের যে দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, বা আমরা আ শুনতে পাচ্ছি যেটা, সেটাকে বাধাগ্রস্ত করার একটা চরম প্রতিক্রিয়া। এই যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হবে। তারেক রহমান নিজেই লাইফ থ্রেট এর মধ্যে আছেন। সো একটা তুমুল আনরেস্ট সিচুয়েশন যদি তৈরি হয়, সেক্ষেত্রে তার আশাটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। ৪, যারা ফ্যাসিস্ট বলছেন আওয়ামী লীগকে, সেই আওয়ামী লীগের উপর আরেকবার চড়াও হওয়া গেল।
এই যে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হলো, আগে যেমন অপারেশন ডেভিল হান্ট 1 হয়েছিল গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপরে সামান্য আক্রমণের কারণে, সব গড়ে পড়তো আওয়ামী লীগ নেতা কর্মীদের আটক করা হলো, করুক না, সমস্যা নেই, আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে অবশ্যই করতে হবে, কিন্তু গড়ে পড়তা আটক করা হবে। 4 না 5 নম্বরে এখন ভারতের প্রতি যে একটা রাজনীতি আছে, ভারতের আধিপত্যবাদ আমরা অবশ্যই মেনে নিতে চাই না। ঠিক একইভাবে পাকিস্তানও যে আবার নাক গলাবে, পাকিস্তানের সাথে লিয়াজো করে এদেশকে অস্থিতিশীল করাবে, সেটিও আমরা চাই না। যাই হোক, ভারতের আধিপত্যবাদকে নিয়ে যারা রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছেন, তাদের জন্য আর একটা অস্ত্র ভারতের প্রতি। আমরা দেখেছি গত 2 দিন কি হয়েছে, মানে এক ঢিলে অনেকগুলো পাখি। এই ওসমান হাদিকে আপনি নিজেও বলেছেন বলির পাঠা করা হয়েছে, আমিও মনে করি যে বলির পাঠা করা হয়েছে। অতএব আগামী নির্বাচন নিয়ে আমি কোনো আশাবাদিতার জায়গা দেখছি না। ফেব্রুয়ারি নির্বাচন দিতেই হবে, নির্বাচন দিতেই হবে, কিন্তু এই যে নির্বাচন ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হয়েছে, আমার ধারণা এখনো পর্যন্ত নির্বাচন হবে না। আর যদিও হয়, একটা মেকানিজম নির্বাচন হবে। জন্ম দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তো উনি ওখানে মন্তব্য করলেন যে বেগম রোকেয়ার নামের সঙ্গে উনি একটা দুটো বিশেষণ জুড়ে দিয়েছেন, একটা হলো মুরতাদ ও কাফির। তো এখন ধর্মীয় ভাবে একজন যে কাউকে আপনি মুরতাদ কাফির বলতে পারেন কিনা, ইসলাম সেটাকে অনুমোদন করে কিনা, সেটা এক প্রশ্ন। কিন্তু একজন নারী হিসাবে বেগম রোকেয়াকে যখন এইভাবে মানে সম্বোধন করা হয়, তখন আপনার কাছে আপনার আসলে প্রতিক্রিয়াটা কি দাঁড়ায়? ধন্যবাদ। আহ, বেগম রোকেয়া নারী জাগরণের পথিকৃৎ বা অগ্রদূত হিসেবে আমরা তাকে মনে করি, এবং আমরা যারা নারী স্বাধীনতায় বিশ্বাসী এবং ইকুয়ালিটি ডাইভার্সিটিতে বিশ্বাসী, সমতায় বিশ্বাসী, আমরা সবাই তাকে ভীষণ সম্মানের চোখে দেখি, এবং ছোটবেলা থেকে তাকে কিন্তু আমরা একটা ভীষণ সম্মানের জায়গায় রেখেছি, এবং সমাজও আম, তাকে সম্মানের জায়গায় রেখেছে। কিন্তু খুব দুঃখজনকভাবে এই প্রজন্মের কাছে তাকে কাফের এবং মুরতাদ হিসেবে তুলে ধরেছে, এবং সেটা তুলে ধরে হচ্ছে একজন শিক্ষক, এবং উনি একা নন। আপনি দেখবেন যে বিভিন্ন ওয়াজকারীরা বা আম, বিভিন্ন ইসলামিক বক্তা হঠাৎ করে ওনাকে কাফির বা নারীদের ধ্বংসকারী বা নারীর আর কি যেই নারীর স্বভাব নষ্টকারী, এই ধরনের খুব বিশ্রী বিশ্রী বিশেষণে ওনাকে বিশেষায়িত করা হচ্ছে। এখন হঠাৎ করে এই ধরনের একটা চিন্তা কিভাবে জন্ম হলো? আমার যেটা মনে হয় যে এই চিন্তাটা হঠাৎ করে জন্ম হয়নি, এটা অনেক দিন ধরে এই চিন্তাটা আসলে ধীরে 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 আমাদের নতুন প্রজন্মের মাঝে তারা ছড়িয়ে দিয়েছে। এখন আপনি দেখতে পেয়েছেন যে কিছুদিন আগে জামাতের যে নেতা উনি বলেছিলেন যে জামাতের আমির যে নারী উম 5 ঘন্টা কাজ করবে। তো নারীকে নিয়ে ওনাদের অনেক চিন্তা, নারীর চলা চলতি, নারী কি করবে না করবে সেটা নিয়ে আহ, তাদের অনেক অনেক বক্তব্য, অনেক বলার কিছু আছে। নারীর চলাচলতি কতটুকু তারা কন্ট্রোল করবে, নারী কতটুকু কাজ করবে না করবে, সবকিছু নিয়ে যেহেতু তাদের অনেক মাথা ব্যথা, সেহেতু যেই নারী আহ, বা যেই নারীদের কারণে তাদের মনে হয় যে আজকে নারীর অগ্রগতি হয়েছে, নারী কাজ করতে চাচ্ছে, নারী বাইরে যেতে চাচ্ছে, নারী হচ্ছে তার স্বাধীনতা মত প্রকাশের সুযোগ পেয়েছে, সেই মানে কারা কারা নারীদেরকে এই কাজে প্ররোচিত করেছে, তাদের মানে প্ররোচিত কোট আনকোট, এটা কোনো ভালো ওয়ার্ড না। তো তাদের কাছে মনে হয়েছে যে বেগম রোকেয়া হচ্ছে এমনই একজন ব্যক্তি যে তার প্ররোচনায় পড়ে আজকালকার নারীরা নষ্ট হয়ে গেছে, এবং তিনি নারীদেরকে লেখাপড়া, বাইরে যাওয়া, তার স্বাধিকার আন্দোলন, তার মত প্রকাশের স্বাধীনতা, উম, কাজ করা, এই সবে প্ররোচিত করেছেন। সুতরাং তাকে ঘৃণার ছলে দেখা, আপনি দেখবেন 24-এ আপনি দেখেছেন তার মুরাল, তার ছবি, এগুলির উপরে পা জুতো দিয়ে পেটানো হয়েছে, এবং তাকে খুব বিশ্রীভাবে ইভেন ইভেন ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্রীরা, তারাও তাকে ভীষণভাবে অপমানজনিত কথাবার্তা বলেছে। ছাত্রদের কথা না হয় বাদই দিলাম,
আমার একটা পেজ আছে ফেমিনিস্ট মুভমেন্ট, সেখানে আমি আম, বেগম রোকেয়া দিবসে শুভেচ্ছা জানিয়েছি এবং তার আগের দিনও শুভেচ্ছা জানিয়েছি, তার কিছু কোটেশন আমি তুলে ধরেছি। তো সেখানে এসে শুধু তাকেই যে গালাগাল করা হচ্ছে তা নয়, এখানে আমাদের সবাইকে, আমাকে গালাগাল করা হচ্ছে নোংরা ভাষায়। এবং এই যে জেনজির নোংরা ভাষা, আমি আরো একদিন বলেছিলাম যে দেশে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন যে গালিগালাজ হচ্ছে আপনার জেনজির মতামত প্রকাশের ভাষা এবং জেনজির প্রতিবাদ করার ভাষা। সেখানে তারা তো শিখিয়ে দেয় যে তারা গালিগালাজ করবে। বেগম রোকেয়া যখন নারী জাগরণের প্রতীক, সুতরাং নারীর জাগরণ কেন হবে, নারী কেন কথা বলবে, সুতরাং তাকে গালাগাল করা জায়েজ হয়ে গেছে এখন। এই এই জায়েজটা হচ্ছে সবাই মিলে দীর্ঘদিন ধরে, এবং শিক্ষিত অশিক্ষিত সবাই তাকে কেন হঠাৎ করে ধর্মবিরোধী কাফের মুরতাদ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, এটা আমি আসলে বুঝতে পারছি না। কারণ আমার জানা মতে তিনি একজন একজন প্রপার মুসলিম, এবং তিনি কখনো ধর্মবিরোধী কোনো কথা বলেনি বা ধর্মকে কটাক্ষও করেনি। আমার জানা মতে তিনি নামাজ রোজা করেছেন, কিন্তু তারপরেও তাকে, এবং তাকে না শুধু, আপনি আজকাল দেখবেন যে কাউকে নাস্তিক ট্যাগ দেওয়া যায়। আপনি ইভেন আপনি যদি বিগত রেজিমেরও একটা ভালো দিক তুলে ধরেন, ধরেন পদ্মা সেতু বা মেট্রো রেল সম্পর্কে দু একটা ভালো কথাও যদি বলেন, তাতেও কিন্তু আপনাকে নাস্তিক বলা যায়। মানে সোজা কথা, তাদের মতবাদের বিরুদ্ধে গেলেই সে নাস্তিক। এই যে সুতরাং এখন হচ্ছে বেগম রোকেয়াকে নাস্তিক বা মুর্দাত হিসাবে তাকে একেবারে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তারা, খুব দুঃখজনকভাবে। এবং জেনজির কাছে, নতুন প্রজন্মের কাছে সাকসেসফুলি এই মেসেজটা দিতে তারা সক্ষম হয়েছে। এবং এটার বিরুদ্ধে কিছু হচ্ছে না। আপনি কি দেখেছেন যে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? এই যে সাইবার বুলিং নিয়ে এত কথা হয়, এটা মারাত্মক সাইবার বুলিং। বেগম রোকেয়াকে নিয়ে মারাত্মক সাইবার বুলিং হচ্ছে, ঘৃণ্য জঘন্য কথোপকথন, কমেন্টস তাকে নিয়ে দিচ্ছে, তার বাজে বাজে ছবি, তার ছবির উপরে নোংরা নোংরা মিম বানানো হচ্ছে। কই, সেগুলি নিয়ে তো কোনো ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তার বিরুদ্ধে প্রশাসন কিছু করছে না। এই সরকার তাহলে কি চাচ্ছে যে নারীরা পিছিয়ে থাকুক বা নারী জাগরণ না হোক, আমরা ঘরে থাকি 5 ঘন্টা, তাও চাকরি করতে পারবো না, ঘরে বসে টাকা দিবে, দিলে তো ভালো, কি হবে আমি যে ঠিক জানি না। না, আপনি এই কথাটা একদমই ঠিক বলেছেন। মানে নারীদের উপর ঝাঁপিয়ে পড়ার একটা যেন প্রবণতা আমরা লক্ষ্য করছি। আপনি লক্ষ্য করবেন কদিন আগে একটা ঘটনা ঘটেছিল একটা টেলিভিশনের একটা লাইভ টক শোতে। আহ একজন উপস্থাপিকা রুকসানা আঞ্জুমান নিকট, যমুনা টেলিভিশনে, আমি সেটা দেখলাম পরে ভিডিওতে। ওখানে উনি একটা বক্তব্য দিয়েছেন এবং উনি আরেকজন অতিথিকে বলেছেন যে এটা শোটা কিভাবে চলবে এটা আমি ঠিক করবো। কারণটা হলো উনি বলেছেন যে আপনি কথার মধ্যে কথা বলতে পারবেন না, আপনি যখন পরে আবার আপনার আসবে, সুযোগ আসবে, তখন আপনি কথা বলবেন না, উনি তখনই কথা বলতে হবে তাকে। এবং এটা নিয়ে উনি বলেছেন যে এটা আমার শো, আমি এটা জানি, আমি এটা সিদ্ধান্ত নেব অনুষ্ঠানে আমি কিভাবে চালাবো। এই ছিল কথা। দেখেন, আমি নিজে সাংবাদিকতা দীর্ঘদিন করেছি, আমি নিজে সাংবাদিকতা ছাত্র, ইউনিভার্সিটি সাংবাদিকতা পড়েছি, এবং এটাই নিয়ম যে যিনি অ্যাঙ্কর হবেন তিনি ঠিক করবেন অনুষ্ঠানটা কিভাবে চলবে, তিনি ঠিক করবেন কাকে কি প্রশ্ন তিনি করবেন, এটাই নিয়ম। কারণ আপনি গেলেন, মনে করেন, ধরেন আমি একজন অতিথি হিসেবে অনেক জায়গায় যাই, আমি কি যে উপস্থাপককে বলতে পারবো আপনি আমাকে এই প্রশ্নটা করেন? এটা তো বলতে পারবো না। সে তার চাহিদা অনুযায়ী সে প্রশ্নটা করবে, সে আমাকে ওইভাবে সুযোগ দেয়। আমি বলতে পারবো যে আমাকে সবার আগে প্রশ্ন করেন? এটা আমি বলতে পারবো? আমি বলতে পারবো না। তার তার নিয়ম অনুযায়ী সে করবে। এইটুকু হলো ঘটনা। কিন্তু পরে দেখা গেল যে এই নারীকে নিয়ে নানা মহল থেকে এমন ভাবে ট্রল করা হলো, এবং বানিয়ে বানিয়ে তার সঙ্গে এর ছবি লাগিয়ে, তার ছবি লাগিয়ে, এবং উদ্ভট উদ্ভট সব মানে কথা, যেগুলো নাকি মানে উচ্চারণ পর্যন্ত করা যায় না, করলো। এবং সেগুলি নিচে আবার অনেকে কমেন্ট দিচ্ছে যে হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক অমুক তমুক, আবার কমেন্ট গুলি আরো বেশি মানে উদ্ভট। তো এই যে প্রবণতাটা, এটাকেই আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এর থেকে উত্তরণের উপায় বা কি হতে পারে?
আমি ওই দিকে আসছি যে একটা মানে প্রোগ্রামে সে এই কথা বলতে পারে কিনা। তার আগে আমি একটু বলি যে নিকোলকে নিয়ে কিভাবে সাইবার বুলিং হচ্ছে। যেমন ধরেন কোট আনকোট খাট কাঁপানো বলতে একটা বাক্য খুব জঘন্য শোনা যায়, এগুলি উচ্চারণ করার মতো না, তারপরেও এই কথাটা তাকে নিয়ে মানে ঢালাও ভাবে প্রচার হচ্ছে। সে ফ্যাসিস্টের দোসর হয়ে গেছে হঠাৎ করে। যখন জুলাইয়ের আন্দোলনে কিন্তু নিকোল একটা খুব রিমার্কেবল ভয়েস ছিল, এবং Right. নিকোলকে অনেক সেলিব্রেটও করেছে সবাই। সে কিন্তু আপনি দেখবেন মীর মুগ্ধকে নিয়ে সে যে যেদিন কেঁদেছিলেন, পুরো জাতি তার সাথে হয়তো কেঁদেছিল। তো ওই সময় যে তার একটা অসাধারণ ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু প্রশংসা করেছিল। কিন্তু এখন যারা তাকে গালি দিচ্ছে, ফ্যাসিস্ট বলছে যে ফ্যাসিস্টের দোসর, তারা এখন তাদের বিরুদ্ধে হঠাৎ করে চলে গেছে। মানে নিকোলের যেই এই যে এখনকার যেই প্রোটেস্টটা, এখন দেখেন, আম, নারী যখন কোনো প্রতিবাদ করে, নারীর যখন ভয়েস রেজ করে, সেটা যদি কারো পক্ষে যায়, ম্যাস পপুলেশনের আমজনতা, যারা কিনা যারা কিনা আপনার, আমি যাদেরকে বলবো, আম, আমি বলেই ফেলি, হ্যাঁ, জামাতের পক্ষে যদি যায়, তাহলে কিন্তু তাকে নিয়ে খুব বেশি ট্রল করা হয় না, মোটামুটি মানে নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে যখনই দেখবেন কোনো নারী ভয়েস চলে যায়, তখনই কিন্তু তাকে নিয়ে নোংরা নোংরা মন্তব্য, খাট কাঁপানো, বা সে কার সাথে শি স্লেপ্ট উইথ সামবাডি, অর শি হ্যাজ বয়ফ্রেন্ডস, দিস অ্যান্ড দ্যাট, তার বাচ্চাটাকেও মাফ করা হচ্ছে না। সো এখানে মানে এই যে একটা পুরুষের সাথে যখন কোনো ক্রাইম তারা অ্যাসোসিয়েট করে, বা একটা পুরুষের বিরুদ্ধে যখন কোনো কিছু যায়, কোনো কথা যায়, তখন কিন্তু ওই কথাটা নিয়ে বা তার মন্তব্য নিয়ে, তার যে ক্লেমটা নিয়ে, যে যে সে যে বিষয়টা নিয়ে কথা বলে, ওই বিষয়টা নিয়ে তাকে অ্যাটাক করা হয়। কিন্তু তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয় না, যে সে তার কার সাথে শুয়েছে, সে কি কি করে এই পর্যায়ে এসছে, তার চরিত্রের সকল দিক তারা এখানে নিয়ে আসে, যেটা যেটা সম্পর্কে তাদের বেসিকলি কোনো ধরনের কোনো ধারণা নাই, এবং গণহারে সবাই ঝাঁপিয়ে পড়ে। এটা হচ্ছে নারীর বিরুদ্ধে একটা বাংলাদেশের আপনার পূর্বতন প্রজন্ম বলেন, এখনকার প্রজন্ম বলেন, একদম ইয়াংরা বলেন, কেউ এই ব্যাপারে পিছিয়ে নাই। সবাই হচ্ছে নারীর ক্যারেক্টার অ্যাসাসিনেশনের, নারীকে ছোট করা, খাটো করা, তাতে সে বেগম রোকেয়া হোক, তাতে নিকোল হোক, তাতে আমি শিক্ষক হই, আহ, কেউ কিন্তু এখানে মাফ মাফ পাচ্ছে না। আমি নিকোলকে নিয়ে একটা পোস্ট দিয়েছি, আমাকেও সম পরিমাণে গালিগালাজ করা হয়েছে, এবং এটা অনেক রিচও হয়েছে। কারণ যেহেতু নিকোলের পক্ষে বলেছি, হুট করে যদি একজন দেখে ফেলে আপনার বট বাহিনীর, তাহলে বট বাহিনী ওইটা শেয়ার করতেই থাকবে, আর আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে, যেটা একেবারেই মানে আম, একটা জাতিকে কতটুকু সভ্য হিসাবে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করে, সেটা নিয়ে মানে আসলে খুব দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু থাকে না। আমি আরেকটা কথা বলছি, যেটা কিনা মানে আপনি এই প্রোগ্রামটা হোস্ট করছেন, এখন আপনার একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই যে অন্য মঞ্চে শোটা কতক্ষণ আপনি করবেন, কিভাবে কথা বলবেন, বা কি কি প্রশ্ন করবেন, কি কি বিষয়ে প্রশ্ন করবেন, এটা তো সাধারণত হোস্ট হিসেবে আপনিই নির্ধারণ করেন। এখন আপনি যদি আমাকে থামিয়ে দেন, তাহলে কিন্তু কথা বলার রাইট আমি রাখি না, কারণ এটা আপনার প্ল্যাটফর্ম। আমি একজন শিক্ষক, আমি যখন ক্লাসরুমে থাকি, আমি নির্ধারণ করি যে কোন কোন শিক্ষার্থী কাকে প্রশ্ন করব, কে উত্তর দিবে, কে কে টার্ন নিবে। একজনের পর আমরা বলেই দেই কিন্তু যে আমি যখন কথা বলবো তখন তোমরা শুনবে, তোমরা যখন বলবে আমি তখন শুনবো। এবং একবারে সবাই মিলে কথা বলবে না, একজনের পর একজন টার্ন নিয়ে কথা বলবে, যাতে তোমরা হ্যান্ড রেইজ করবে, যাতে আমি
আর কথাটা তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারি এবং তোমাদের থেকে উত্তরটা নিতে পারি। এটা কি হয়? এটাকে বলে সিভিল ডিসকোর্স। আপনার লজিক্যাল রিজনিং থাকবে। আমরা যখন কথা বলবো তখন আমরা রিজনটাকে দেখব, লজিকটাকে দেখব, রাদার দেন পার্সোনাল অ্যাটাক করব। এখন নিকোলকে হুট করে স্বৈরাচারী, আপনি তো স্বৈরাচারী মনোভাব বা স্বৈরাচারী কায়দায় আপনি কথা বলছেন। না, এটা কোনো স্বৈরাচারী কায়দা না। এটা হচ্ছে একটা শো, সে একজন হোস্ট, সেই নির্ধারণ করবে তার শোটায় কে কতক্ষণ কথা বলবে। আপনার মনে আছে 24-এ 2 মিনিট করে বা একটা নির্দিষ্ট সময় ধার্য করে দেওয়া হতো, তারপর মাইকটা এবং বন্ধ হয়ে যেত। এর হুম, কারণটা কি? কারণ শো এর একটা নিয়ম শৃঙ্খলা যাতে বজায় রাখে, এটা কিন্তু একটা শৃঙ্খলার অংশ। এবং এই শৃঙ্খলা, এই মেনে চলা, ডিসিপ্লিন মানা মানে কিন্তু আনডেমোক্রেটিক কোনো প্রসেস না। এখন যেটা আমি বারবার বলি যে আমরা গণতন্ত্রকে বুঝি না, আমাদের দেশে গণতন্ত্রকে মবতন্ত্র হিসেবে আমরা এখানে আর কি মপতন্ত্র হিসেবে বিষয়টাকে আমরা প্রচার করার চেষ্টা করছি। এই যে ব্যারিস্টার শাহরিয়ার, উনি ইংল্যান্ডে ছিলেন, উনি একজন ব্যারিস্টার। উনি কি জানে না যে কথা বলার একটা নিয়ম আছে, টার্ন আছে, তার টার্ন কখন আসবে, তাকে কখন সুযোগ দিবে, তখন সে কথা বলবে। তো নিকোল রাইটলি বলতেই পারে যে আমার শোটা আমি যেভাবে চাইবো সেভাবেই আমি আমার শোটাকে নিয়ন্ত্রণ করবো। এখন দেখেন, না, রাষ্ট্র কিন্তু আমাকে আপনাকে তার সকল নাগরিকের যে বিহেভিয়ারকে তার বায়ো পাওয়ার দিয়ে নিয়ন্ত্রণ করে। আমাদের যে সাইকোলজি এবং আমাদের বায়োলজি, এটা কিন্তু ফুললি রাষ্ট্র কন্ট্রোল করে। আমরা কিভাবে চলবো, আমরা ট্রাফিক লটা কিভাবে মানবো, আমাদের বিহেভিয়ার কিভাবে হবে। যারা এই যে মিশেল ফুকুর বায়ো পাওয়ারটাকে বোঝে, তারা খুব সহজে বুঝবে। আমরা কিন্তু পুরো নিয়ন্ত্রণ, আমাদের ফ্রি উইল কতটুকু আছে বা আমরা কতটুকু নিয়ন্ত্রিত, এই বিষয়গুলি যারা নিয়ে পড়াশোনা করেছে তারা কিন্তু কখনো এই ব্যাপারে এইভাবে মন্তব্যই করবে না। তো ব্যারিস্টার শাহরিয়ার, উনি একজন আইনের লোক। একজন আইনের লোক হয়ে উনি তো যেখানে যাচ্ছে যা খুশি তাই বলছেই। উনি হয়তো ভিউ চাচ্ছে, উনি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাচ্ছে, পপুলার হতে চাচ্ছে। ক্লিক বেইট জার্নালিজম যেটা, সেটা ওনার ক্ষেত্রে হেল্পফুল হবে। যাই হোক, কিন্তু ওনার মতো একজন আইনের ব্যক্তি এই ধরনের একটা কথা বলতে পারে কিনা, হুট করে একজনকে স্বৈরাচারী বলে দেওয়া, তাকে অপমান অপদস্থ করে কথা বলা, তাকে কোনোভাবেই হোস্ট করতে দেয়া হচ্ছে না, তাকে সুযোগে দেওয়া হচ্ছে না, এটা কি পসিবল নাকি? আপনি আমাকে এখন থামালে আমার চুপ করে যেতে হবে, এটাই তো নিয়ম। নিয়মের বাইরে তো আমরা যেতে পারি না। গণতন্ত্র মানে তো এই না যা খুশি তাই করা, যা খুশি তাই বলা। মানে আমার বাক স্বাধীনতা থাকবে, তার মানে এই না যে যাকে খুশি আমি তাকে গালিগালাজ করব। আমি যা খুশি তাই বলবো। তো যা খুশি তাই করা গণতন্ত্রও নয়, আর যা খুশি তাই বলা বাক স্বাধীনতাও নয়। মানুষের নিয়ন্ত্রণ থাকতে হবে। নিয়ন্ত্রণ, যেই জায়গায় আমরা যাই, আমরা যদি একটা অফিসে জবও করি, সেই অফিস যেভাবে চায় আমরা কিন্তু সেভাবেই নিয়ন্ত্রিত হই। এইভাবেই দুনিয়াটা চলে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে তারা মপতন্ত্রকে গণতন্ত্র হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, প্রচারের চেষ্টা করছে। জি, অনেক দিন ধরে সেটাই আমরা হচ্ছে, আরেকটা তথ্য 24-এর পর আসি। থেকে তাই হচ্ছে। তো আপনি নিজে তো একজন শিক্ষক, আমরা লক্ষ্য করেছেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের আহ বিষয়ে একটা ঘটনা ঘটেছে। একজন ছাত্র ওনাকে ধাওয়া করেছে, ওনাকে ধরিয়ে দিতে চেয়েছে। উনি নাকি নীল দলের শিক্ষক, আওয়ামী ফ্যাসিস্টদের শিক্ষক, এবং ওই সময় উনি কি কি মন্তব্য করেছেন, সেই মন্তব্যের প্রেক্ষিতে তার ইউনিভার্সিটিতে ঢোকা নিষেধ। উনি যে করেছেন, উনি একজন ডাকসুর প্রতিনিধি, একজন স্টুডেন্ট, ডাকসু হোক আর যাই হোক, উনি একজন স্টুডেন্ট। একজন স্টুডেন্টের কি এই দায়িত্ব যে একজন শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না দিতে পারা, না দেওয়ার, এই দায়িত্বটা ওনাকে কে দিল? অথবা আপনি একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন? ওনার বিরুদ্ধে প্রথম অভিযোগটা ছিল হচ্ছে উনি একজন আওয়ামীপন্থী শিক্ষক। সেটা
বলা হয়েছে যে যেহেতু উনি আওয়ামীপন্থী এটা তারা দাবি করছে, সুতরাং ওনাকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হবে, সেই জন্য ওনাকে মানে হেনস্থার শিকার করেছে। উনি মূলত সমাজবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। এখন দেখেন, একজন অধ্যাপক, সে শিক্ষা দান করেছে, and ওনাকে ডাইরেক্ট যদি নাও পড়ায়, যে ডাকসুর যে নেতা, ওনাকে যদি ডাইরেক্ট সে নাও পড়িয়ে থাকে, তারপরও তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনি দীর্ঘদিন ধরে হয়তো খেয়াল করেছেন, আমি খেয়াল করেছি বাংলাদেশে 24-এর পর থেকে যে হঠাৎ করে শিক্ষকদের হেনস্থা করা, শিক্ষকদের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া, শিক্ষকদেরকে মানে মব তৈরি করে, সন্ত্রাস তৈরি করে তাদেরকে ক্যাম্পাস থেকে, স্কুল থেকে, বিভিন্ন প্রধান শিক্ষককে হচ্ছে জোর করে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া। তো এই মানে আপনি দেখেছেন, হয়তো ওনার ভিডিও কিছু আমি দেখেছি, আমি ওটা নিয়ে ছোট্ট করে একটু লিখেও ছিলাম যে ওনাকে যেভাবে ধাওয়া করছে, এইভাবে ধাওয়া করার কোনো অধিকার কি সে রাখে কিনা? ডাকসুর নেতাদের আসলে কি কি ডিউটি সেটাও একটু জানা দরকার। তাদের কি ডিউটি এটা যে তারা মব তৈরি করে তাদের শিক্ষকদেরকে, যেহেতু তারা অপর পক্ষ, তারা মনে করে যে তারা ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোসর, সেটা যেহেতু মনে করছে, সেহেতু তারা নিজেরাও ফ্যাসিজমই কায়েম কায়েম করছে। যখন একজন ব্যক্তি একজন শিক্ষককে ফ্যাসিস্ট বলে তাকে ধাওয়া করে, একজন শিক্ষককে, একটা সিনিয়র পার্সনকে, একজন প্রফেসরকে, তখন সেও কিন্তু ফ্যাসিস্ট পরিচয়ও দিচ্ছে। তার পরিচয়টা কি হয়? সেও তো ফ্যাসিজমের একটা অংশ হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে সে তো আইন হাতে তুলে নিতে পারে না। আমি বরাবর বলি যে আমি ক্যাম্পাসে দলীয় রাজনীতি কখনো মানে সাপোর্ট করি না। সাপোর্ট না করার পেছনে কারণ হচ্ছে এইগুলি। একটা মানে জামাত শিবিরের যে ছাত্র সংগঠন, তারা যখন ডাকসুর নেতা হয়, তখন যা অন্য দল, যখন অন্য দলের তো শিক্ষক, এখানে তো দলীয় রাজনীতি হয় ক্যাম্পাসের মধ্যে। এখন যখন সে আওয়ামী লীগ দেখবে, বিএনপি দেখবে, বা বামপন্থী দেখবে, একে অন্যের সাথে ওখানে একটা শত্রুভাবাপন্ন পরিবেশ তৈরি হয়, রাদার দেন শিক্ষার একটা রাইট পরিবেশ তৈরি না করে। এখন আমি মনে করি যে এখানে যে শিক্ষার্থীদের সংসদ, সেই শিক্ষার্থীদের সংসদের একমাত্র দায়িত্ব হবে তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত লেখাপড়া বিষয়ক বা অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ক, তাদের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বা স্টুডেন্টদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা মাথা ঘামাবে। তাদের তো দায়িত্ব এটা হয় নাই যে কোন শিক্ষককে পদত্যাগ করতে হবে, কোন শিক্ষককে তারা আহ, ধাওয়া করবে। সে তো একদম ফিজিক্যাল অ্যাসল্ট করেছে। আপনি যদি দেখেন, একটা তার যে সোয়েটারটা দিয়ে সে তাকে এরকম পেঁচিয়ে ধরেছে, সে যেই আচরণ করেছে, শিক্ষক হিসেবে আমি মনে করি না, আমার আইডিওলজি যদি ডিফারেন্ট থাকে, আমিও তো একটা ক্লাসরুমে যাই, পড়াই, আমার তো আইডিওলজি আছে, জীবনে তো প্রত্যেকেরই একটা আইডিওলজি আছে। আপনার নির্দিষ্ট কোনো ধ্যান ধারণায় আপনি বিশ্বাসী হন, প্রত্যেকটা ব্যক্তিরই নিজস্ব কোনো ধ্যান ধারণা আছে। তার মানে আরেকজন ভিন্ন ধারার রাজনীতি যদি করে, তার চিন্তা ভাবনা, তার কমিউনিটি, তার ধর্ম, তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তার আইডেন্টিটি, সবকিছু যদি ডিফারেন্টও হয়, সে তো চাইলেই অন্য মতের মানুষকে এভাবে ধাওয়া করতে পারে না। এই যে আমি সিভিল ডিসকোর্সের কথা বলেছিলাম, সিভিল ডিসকোর্স মানে কি? এইগুলি তো আমরা শিখি না, এগুলি আমাদের বিশ্ববিদ্যালয়ে শেখায় না। যেহেতু আমি প্রথম থেকে বিদেশে শিক্ষকতা করি, আমরা কিন্তু সিটিজেনশিপ এডুকেশন বলতে একটা এডুকেশন শেখাই, যেখানে অ্যাজ এ সিটিজেন একটা মানুষ কিভাবে বিহেভ করবে একটা স্টেটের নাগরিক হিসেবে। সিভিল ডিসকোর্স মানে ভিন্ন মত থাকা সত্ত্বেও আপনি কিভাবে লজিক্যালি তার সাথে ডিবেট করবেন, রাদার দেন তাকে এইভাবে অ্যাটাক না করে, ফিজিক্যালি, ভার্বালি কোনো অ্যাটাক না করে, একদম সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়ভিত্তিক লজিক দিয়ে কিভাবে তারা একটা কনক্লুশনে আসবে, তারা ডায়ালগ তৈরি করতে পারে। দেখেন, ওরা যদি ডিসস্যাটিসফাইডও থাকে এই শিক্ষক সমিতি বা শিক্ষকদের প্রতি, তাহলে তারা তো সেটা নিয়ে একটা ডায়ালগ বসাতে পারে। সেখানে তারা একটা মিটিং বসিয়ে সুন্দর করে, যেহেতু তারা ডাকসুর নেতা, তারা সবাই মিলে শিক্ষকদের সাথে একটা মিটিং আয়োজন করে সুন্দর করে সেটা মিলে কথা বলতে পারে।
এভাবে ধাওয়া, এটা কি সম্ভব একটা সভ্য দেশে? একটা, না, এটা কেমন সম্ভব কিনা আপনি গণতন্ত্র? আপনি কেন সন্দেহ করছেন? এটা তো সম্ভব হলো, আমরা তো দেখলাম। কেউ কিছু বললো না, বরং হাততালি করলো। যে ছাত্রটা নিজে ফেসবুকে বললো আমি এটা করেছি, আপনি ওখানে দেখবেন। আমাদের এই অনুষ্ঠানে আপনি প্রথমবারের মতো এসেছেন, আপনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমার ধারণা আমাদের দর্শকদেরও অনেক চাহিদা হয়তো আপনার মাধ্যমে পূরণ হবে, কারণ তারা অনেক কিছু জানতে চান। আমরা অনেককেই পাই, তারপরেও যাদের কাছে সরাসরি কিছু কথা আমরা শোনার আশা করি, তাদের মধ্যে আপনি একজন। যুবজেন আসিনা, প্রথমে প্রসঙ্গে চলে আসি। আপনি জানেন, যদিও আপনি এই মুহূর্তে দেশের বাইরে আছেন, কিন্তু দেশ সম্পর্কে সব খবরই নিশ্চয়ই আপনি জানেন, কারণ অনলাইনটা এতই শক্তিশালী এখন। আমাদের এখানে যা কিছু ঘটে, যখন আমরা জানি তখন আপনারাও জানেন। দেশে এর মধ্যে যে কিছু ঘটনাগুলো ঘটলো, বিশেষ করে আপনার ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ছিলেন শরীফ ওসমান হাদী, তার গুলিবিদ্ধ হওয়া ঘটনা নিয়ে, তার মৃত্যুর পর তার জানাজাকে কেন্দ্র করে, এবং তার মৃত্যুর সংবাদের পর যে তাণ্ডব চললো আমাদের মিডিয়াগুলোর উপর, বিশেষ করে দুটো মিডিয়াকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হলো, এই সমস্ত ঘটনা নিয়ে কিন্তু অনেক নাটক, অনেক কিছু হলো। আমার ধারণা আপনি সবই নিশ্চয়ই ফলো করেছেন। তো এর মধ্যে আমি খালি একটা কথা বলতে চাচ্ছি, এই যে দুটো মিডিয়াকে টার্গেট করা হলো এবং তাদেরকে বলা হলো যে তারা নাকি দিল্লির, মানে এই দেশের আপনার কারখানায়, তাদের উপরে নাকি দিল্লি ভর করে আছে। অথচ আমরা দেখেছি গত 15 বছর এই দুটো মিডিয়াই বেসিক্যালি হাসিনা সরকারের প্রবল বিরোধিতা করেছে। হাসিনা সরকার এমনই ছিল যে এই দুটো মিডিয়া তার গণভবনে তাদের প্রবেশাধিকার পর্যন্ত ছিল না। তো যে মিডিয়া দুটোর সঙ্গে হাসিনা সরকারের সবচেয়ে বেশি বিরোধ ছিল, সেই মিডিয়া দুটোকেই আপনার দিল্লির মানে মিডিয়া হিসাবে, ভারতের মিডিয়া হিসাবে এই যে আখ্যায়িত করা এবং এর মাধ্যমে মানুষকে উত্তেজিত করতে পারা, এই বিষয়টা আপনার কাছে আসলে মানে কিভাবে আপনি এটাকে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। দেখুন, এখানে এটার ভিতরে অনেক যেটাকে আমরা বলি অন্তর্নিহিত সূত্র রয়েছে। প্রথমত একটি বিষয় আমার মনে হয় এখানে আমাদের খুব সামনে আনা উচিত, যেটি হয়তো আহ, মানে এই যে দুটো পত্রিকা, আক্রান্ত দুটো পত্রিকার সম্পাদকরা বলছেন এবং অনেকে বলছেন যে প্রথমবারের মতো বাংলাদেশের দুটো প্রতিষ্ঠান আক্রান্ত হলো, এবং গণমাধ্যমে সবচেয়ে বড় যেটা আমরা বলছি যে লার্জেস্ট সার্কুলেটেড নিউজ পেপার হাউস। কিন্তু এর আগে আমাদের মনে রাখতে হবে গত বছরে কিন্তু আন্দোলনের সময়ে বিটিভি, আপনার এটিএন বাংলা, 71, আপনার টিভি এবং অনেকগুলো টিভি কিন্তু আক্রান্ত হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং তখনকার আমাদের যে অবস্থানগুলো, আসলে আমাদের তো পক্ষ বিপক্ষগুলোর উপরে নির্ভর করে আমরা কোনটার প্রতিবাদ করব কোনটার করব না, আসলে কিভাবে। তো সেই সময় যদি এগুলো প্রতিবাদ করা হতো, যে গণমাধ্যমের উপর আঘাত সেটা যে পক্ষ থেকে হোক না কেন, আমার মনে হয় সেখানে সে আমাদের কিছু কিছু জায়গায় নীরবতা, যেহেতু আমরা বিভিন্নভাবে বিভিন্ন আমাদের ঘরানা আদর্শের সঙ্গে থাকি, পক্ষ বিপক্ষ সেভাবে নির্ধারিত হয়। সুতরাং আমাদের সেই কারণে তখন অনেকে আমরা নিশ্চুপ ছিলাম, এখন আমরা প্রতিবাদ করছি, কিংবা তখন কেউ প্রতিবাদ করেছে এখন খুশি হচ্ছে, নিশ্চুপ আছে। তো এগুলোর সঙ্গেও কিন্তু আসলে এই গণমাধ্যমের উপরে যে আঘাতের যে ধারাবাহিকতা, সেটা অব্যাহত আছে। এবং আমার কাছে মনে হয় যে এখানে প্রথম আলো বা আপনার ডেইলি স্টারকে আলাদা করে দেখাচ্ছে, বরং যে গণমাধ্যমের উপরে যে আক্রমণ সেটিকে আমি দেখতে চাই। এক, দ্বিতীয়ত হলো আপনি যে প্রশ্নটা করেছেন যে এই দুটি গণমাধ্যম গত 15 বছরে, বিশেষ করে শেখ হাসিনা বিরোধিতা করা থেকে শুরু করে, এটা অভিযোগ ছিল আপনার তখনকার আওয়ামী লীগ সরকারের, যে তারা সরকারের বিরোধিতা করছে, তারা সরকারের বিভিন্ন সংবাদ প্রচার করছে যেটি সরকার পছন্দ করেনি, তাদেরকে অনেকটাই আপনার সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়েও সেই দুটো পত্রিকার নিন্দা করেছেন। তাহলে এই আন্দোলনে এই দুটো পত্রিকার একটা বড় ভূমিকা ছিল। তাহলে এখন এই পত্রিকা দুটো কেন বর্তমানে যে আপনার যারা তাদের যাদের মাধ্যমে তারা আক্রমণের শিকার হয়েছে, কেন তারা আক্রমণের শিকার হলো? এখানে দুটো বিষয় আমি উল্লেখ করতে চাই। এক হলো যে প্রথম আলো, ডেইলি স্টার
এক হলো যে তারা মনে করছে তারা যেভাবে সংবাদ চাচ্ছে, যেটা এখন তো একটা অ্যানার্কিজমের নৈরাজ্যবাদ, কেউ কিছু কিছু মানছে না, আমার কথাই শুনতে হবে, আমি যা বলছি তাই হতে হবে। যেমন বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে, যে আপনার শিক্ষকদের তাদের নিজেরাই আপনার পত্রে লিখে লিখে ঘুরছে শিবিরের নেতা এবং যে রাকসু জিএস। তো সেরকমই যে আমাদের পত্রিকার উপর খবরদারি, নজরদারি এবং মিডিয়ার উপর কর্তৃত্ববাদের যে চেষ্টা, এবং অলরেডি করেছে অনেকাংশে, সেক্ষেত্রে এই দুটো পত্রিকা যে তাদের মতো করে নিউজ হয়তো কোনো কোনো ক্ষেত্রে করছে না। আবার আরেকটি বিষয় আমি স্পষ্টভাবে জানাতে চাই যে প্রথম আলো পত্রিকা বিশেষ বিজয়ের মাসে তারা ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধের বিভিন্ন সংবাদ এবং গৌরব গাথা প্রকাশ করে আসছিল, এবং স্পষ্টতই যারা আক্রমণ করেছে তারা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি, এবং তারা এই বিষয়গুলোকে পছন্দ করেনি। এখন এখন অপোজিট সাইড থেকে কি হচ্ছে খুব ইন্টারেস্টিং। দেখুন, একাডেমিকভাবে আমরা যদি বিশ্লেষণ করি, সেটা হবে কি যে 5টি জায়গাতে সেদিন রাতে একটা পর একটা আক্রমণ হলো। প্রথম আলো, ডেইলি স্টার, আপনার ছায়ানট, এবং ছায়ানটে একটা স্কুল আছে নানন্দা, আমরা সেটা অনেকাংশে ভুলে গেছি, বলি না, এবং তৃতীয়বারের মতো 32 নম্বর আক্রান্ত হলো। এখন তাহলে আজকে প্রথমবারের মতো আমি খুবই ভালো লেগেছে, ছায়ানট কিন্তু মামলা করছে একমাত্র এই ঘটনার বিপরীতে, যে 300 জনের বিরুদ্ধে, অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে তারা মামলা করেছে। আর কোনো, এবং এই যে আমরা আমরা একটা আসলে সংবাদ মাধ্যমে একটা মোরালিপনা আছে তো, যে আমরা বারবার বলছি প্রথম আলো ডেইলি স্টার উপর আক্রমণ, কিন্তু প্রথম আলো ডেইলি স্টার আসলে বিপরীতে কি করেছে? তারা একটা মামলা পর্যন্ত এখন এখন পর্যন্ত করেনি। দ্বিতীয়ত, যে আচ্ছা, বার্তাগুলো মামলাটা কি জরুরি? আপনি মামলার কথা বলছেন বারবার। মামলা না যদি সরকার ব্যবস্থা নেয়, যদি সরকার আক্রমণকারীদেরকে ধরতে চায়, সেখানে মামলাটা কি ম্যান্ডেটরি? বিচার আসলে এখানে ধরেন লিগাল বিচারের প্রসঙ্গ যদি আসে, তখন তো আপনাকে মামলা করতেই হবে। এখন সরকার কিসের ভিত্তিতে ধরবে? আপনি একজন অপরাধীকে কিভাবে আপনি চিহ্নিত করবেন একটা মামলা না হলে, যে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? তাহলে আপনি কেন একজন মানুষকে ধরবেন যদি আইনগতভাবে বলেন? এই যে তাহলে তো আপনি যে যাকে পারেন তাকে পুলিশে দিবে, তাহলে পুলিশ কেন তাকে অ্যারেস্ট করবে? মানে যে আমাদের কাছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমরা তাকে অ্যারেস্ট করবো কেন? এখন অভিযোগ দাখিল করা, হ্যাঁ, এখন ধরুন সেটি সরকার বাধ্যও করতে পারেন। যে কোনো সব সময় যে আপনার যিনি ভিকটিম তাকে করতে হবে না, বিচার চাইতে হলে আপনাকে অবশ্যই অভিযোগ করতে হবে যে আমি এই অভিযোগের বিচার চাই। দ্বিতীয় হলো যে এখন খোদ সরকার যেখানে বলছে যে বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠী রয়েছে, সরকার স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশে গোষ্ঠী রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে যে দুটি বড় প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছেন, তারা বলছেন স্বার্থান্বেষী গোষ্ঠী। হ্যাঁ, স্বার্থান্বেষী গোষ্ঠী তারা কিন্তু বলেছেন যেদিন আপনার তারা একটা নোটিশ দিয়েছেন যে আজকে প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত হওয়ার কারণে কালকে পত্রিকা বের হবে না। এবং প্রথমবারের মতো এটি অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু কাদের দ্বারা আক্রমণের শিকার হলো সেই জায়গাটি কিন্তু উল্লেখ পর্যন্ত করেননি। এবং যে স্বার্থান্বেষী মহল এবং উগ্র গোষ্ঠী দুটো কিন্তু আলাদা শব্দ। এখন স্বার্থান্বেষী মহল বলতে কিন্তু অনেক ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে। এখন তাহলে এই যে তাদেরটা তাগাদ, আমার কাছে মনে হচ্ছে যে তারা মানে তাদের বিরুদ্ধে যেন কোনো ধরনের ভারত কিংবা আপনার অন্য কোনো সংস্কৃতি থেকে তারা একেবারে ধুয়ে মুছে সব সাফ করার মতো করে তারা খুব টেকনিক্যালি একটা অবস্থান দাঁড় করিয়েছে। এবং আরো বলেছেন যে সরকারকে বিপদে ফেলার জন্য এই এই গোষ্ঠী, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী এসব করছে। এখন প্রশ্ন হলো, কেন এই আলাপগুলো আমি পারছি? এই আলাপগুলোর পাড়ার প্রাসঙ্গিকতা হলো যে আসলে আমরা যে কেন কথা বলতে পারছি না, সংগত একটা মূল জায়গাটা কি? ফ্রিডম অফ এক্সপ্রেশন, যে আমি যেটা কথা বলতে চাই আমাকে তা আমার মতো করে বলতে দেওয়া। আমাকে কথা বলতে দেওয়া মানে এই না যে আচ্ছা আপনি কথা বলেন, আমি আমার মতো করে বলতে পারছি কিনা, সেটা হলো ফ্রিডম অফ এক্সপ্রেশন। হ্যাঁ, এখন যেটা গণমাধ্যমের সবচেয়ে বড় জায়গা, সেটাকে এস্টাবলিশ করা। এখন তাহলে আমি আপনার মামলা না হোক, প্রতিবাদ হোক, প্রতিবাদের ধরন কি হবে, প্রতিবাদের ভঙ্গি কি হবে, প্রতিবাদের ভাষা কি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন দেখুন, তাহলে এই যে ভারতের সংশ্লিষ্টতা এবং ভারত বিরোধিতা, এখন কেনই আক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে তাদের এই ভারত বিরোধিতার জায়গাটাই যেতে হচ্ছে, এবং যারা আক্রমণ করছে তাদের পক্ষ একভাবে পরোক্ষভাবে তাদের পক্ষে দাঁড়াতে হচ্ছে। এবং আরও খুব গুরুত্বপূর্ণ, আজকে আমরা দেখেছি ডেইলি স্টোরের সম্পাদক তিনি বলছেন যে যে তারেক জিয়াকে কেন্দ্র করে যে আমরা দেখেছি যে স্পিচ দিয়েছেন, যে আমরা মনে করি যে হুবহু এরকম না হলে যে তারেক জিয়ার নেতৃত্বে যে বাংলাদেশ
থাকবে, সেখানে অনেক বেশি ফ্রিডম অফ এক্সপ্রেশনের চর্চা হবে। এখানে আমি একটা কথা স্মরণ করে দিতে চাই, বাংলাদেশে যে গণমাধ্যম থেকে আমরা সবাই যে ভুলটা করছি, আমরা বারবার এই 15 বছরের ইতিহাসটা আনছি, কিন্তু বাংলাদেশের ইতিহাস কিন্তু 15 বছরের না। আমরা কিন্তু বিএনপির আমলেও হাওয়া ভবন বলেন, সেই আপনার আপনার আম, রমনার বটমূলে বোমা হামলা বলেন, আমরা উদীচী সমাবেশে বোমা হামলা বলেন, সেই নেত্রকোনা সিনেমা হলে আক্রমণ বলেন, এবং 63-64টি জেলা একই সময় বোমা হামলা বলেন, সবকিছু কিন্তু এই বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসেরই অংশ। সুতরাং আমরা এমন করে এখন আমরা খুব এটা খুব আমরা একাডেমিকভাবে যেটা বলি, খুব পাস্ট ইনসিডেন্ট বা পাস্ট ঘটনাগুলো, ইতিহাসকে আমরা বারংবার হয়তো মনে আসে, মনে দাগ কাটে, কিন্তু মানে এই না যে আমাদের আগের ইতিহাসটাকে আসলে আমাদের খারিজ করে দিতে হবে। সুতরাং আমি কার কাছে কি চাচ্ছি এবং কেমন করে চাচ্ছি, এবং অনেকেই আমি দেখেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বক্তব্যকে অনেকটাই বলছে আগেই সমাপনের বক্তব্য। তাহলে এটি কিন্তু আমি ডেইলি স্টার প্রথম আলোর বিষয়ে বর্ণনা করছেন, এটি সামগ্রিক যে গণমাধ্যমের যে এক ধরনের একটা কাপাকাপির মতো অবস্থা, সেটিকে ইন্ডিকেট। এখন দেখুন, তাহলে যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, যে আক্রমণের আক্রমণের মূল যদি স্লোগানই হয় ভারত এবং আওয়ামী লীগ, কিংবা ভারতের বিশেষ করে ভারতকে কেন্দ্র করে প্রথম আলো ডেইলি স্টারের যে বিষয়টি, যে তারা যে বিষয়গুলো এসেছে, যে তারা একটা গোষ্ঠীর পারপাস আছে, তারা তারা হাদিকে ঠিকমতো উপস্থাপন করেনি। তো এই জায়গাগুলোতে স্পষ্ট যে তাহলে এই দুটো দুটো দিক আছে। এখন আমি কোন বয়ানের ক্ষেত্রে, আবার বয়ানকেও ঠিক এন্ডোর্স করার ক্ষেত্রে আমি কি কি করছি, অ্যাক্টরস, আমাদের অ্যাক্টরগুলো কি কি হচ্ছে, হ্যাঁ অ্যাকশনগুলো, আমি অ্যাক্টরস। তাহলে দেখুন, যারা আক্রমণ করেছে, যে উপলক্ষে করেছে এবং যে কেন্দ্রিকতা করেছে, আমি মনে করি এখন সংবাদ মাধ্যমের অবস্থান এবং তাদের বক্তব্য তাদের সে আগ্রাসী মনোভাবকে আবার চাঙ্গা করছে, একভাবে সমর্পণের একটা রাজনীতি হচ্ছে। তাহলে এখন এখন যে প্রশ্নটা মূল জায়গা, যে কেন এই 15 বছরে বা এই আন্দোলনের একটা বড় ভূমিকা এ দুটো প্রতিষ্ঠান এবং মিডিয়া হাউস থাকলেও এখন তারা আক্রমণের শিকার হচ্ছে। আপনাকে, আমাকে, সবাইকেই মনে রাখতে হবে আসলে আমাদের শত্রু মিত্রগুলো চেনা খুব জরুরি। আমাদের আসলে যে আমরা পক্ষ বিপক্ষ বলি, আমাদের আন্দোলন, আমাদের কার সময় আমরা কোথায় গিয়ে বিরোধিতা করব, কোথায় গিয়ে আমরা প্রতিবাদ জানাবো, সেগুলো খুবই রাজনৈতিক আমাদের অ্যাকশন। আমাদের সবার জন্য সে অ্যাকশনগুলো সমান হয় না, যে কারণে আসলে এই আমার মতো করে আমি যাকে বন্ধু ভাবছি, আমি মনে করছি সে সবসময় আমার পারপাস সার্ভ করবে, সে সবসময় আমার সঙ্গেই থাকবে। এবং আমার মনে আছে 2017 বা 18-তে বিবিসিতে আমি একবার কথা বলেছিলাম, যখন হেফাজতে ইসলাম শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে ভাঙা নিয়ে তারা আন্দোলন করেছিল, তখন আমি বলেছিলাম যে খোদ দুধ কলা দিয়ে যে সাপ পোষে, সেই সাপ এখন নিচের ঘরেই। এখন সেটা নিয়ে বিবিসি কিন্তু বড় হেডলাইনও করেছিল। তো এখনো কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা যে কোনো রাজনৈতিক দল কিংবা যে কোনো মিডিয়া হাউস, আপনি যাকে দুধ কলা দিয়ে পুষবেন, সেটি যদি আপনার দাঁত থাকে, বিষ থাকে, সেটা আপনাকে ছোবল দিবে। সুতরাং জি আমরা জি বলেন, জি আমরা শেষ করেন। আমরা জি এখন আহ, এই যে একটা ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্কটা কি, প্রথমে আগে এটি আমাদের খোলাসা করতে হবে। এই যে এখন জি ইন্ডিয়া কেন অ্যালার্জি, অ্যান্টি ইন্ডিয়া বিষয়টি কেন আসছে, সেটা প্রথম আলোর বিরুদ্ধে হোক, সেটা ডেইলি স্টারের বিরুদ্ধে হোক, সেটা যে কোনো বিরুদ্ধে, অ্যান্টি ইন্ডিয়াকে কেন্দ্র করে যে হামলাগুলো হচ্ছে, এটি স্পষ্টভাবে বলতে হবে এটি একেবারে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিষয়। আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই অ্যান্টি ইন্ডিয়া ফিলিংসের মূল জায়গাটি হলো মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির অবস্থান। কারণ তারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি এখন পর্যন্ত, এবং সেটিকে আড়াল করে আবার ভারতকে আনছেন। ভারতের, অবশ্যই আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু ভারত বিরোধিতা আর ভারতের আধিপত্য বিরোধিতা কোনোভাবে এক বিষয় নয়। কারণ আমার নেইবারশে, আমাদের ভৌগোলিকতা এমনভাবে আষ্টেপৃষ্ঠে আমরা ভারতের সঙ্গে জড়িত আছি, যে সেখানে আসলে ভারতের আধিপত্যের চিহ্নিত জায়গাগুলোকে নিয়ে আমরা কথা বলবো, আমরা নেগোসিয়েশনের জায়গা তৈরি করবো, আমরা সেটা প্রোটেস্ট করব। কিন্তু কখনোই এই যে দিল্লি না, আহ, আপনার ঢাকা, ঢাকা যেটি আমরা দেখেছি হাতির রাজা থেকে উঠে এসেছে, সেটি আমি স্পষ্টভাবে বলতে চাই যে সেটা একেবারে
মূল জায়গা হলো 71-এর মুক্তিযুদ্ধ, এবং যেটা আমাদের ভারতের সঙ্গে একটা বড় শক্তির মানে যেটা সম্পর্কের একটা মূল শক্তি, সেটা হলো মুক্তিযুদ্ধ। কারণ আমরা দেখেছি যে বারবার কিন্তু, এবং এই ভারত বিরোধিতার পেছনে আরো যে ঐতিহাসিক আসলে মনস্তত্ত্ব আছে, সেটার সঙ্গে এক ধরনের আপনার রিলিজিয়াস সেন্টিমেন্টটা, মানে সেন্সিটিভিটির কাজ করে অনেক 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 জায়গাতে। আমরা ভারত বিরোধিতা বলতে হিন্দু বিরোধিতাকে নিয়ে যাই, আমরা ভারত বিরোধিতা বলতে মুক্তিযুদ্ধের বিরোধিতা, মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা বলতে ভারত বিরোধিতা যায়। এই যে ইন্টার সেকশনালিটির সঙ্গে আসলে এই এই পুরো সেন্টেন্সটার সঙ্গে অনেকগুলো ইন্টারসেকশনাল এজেন্ডা জড়িত। জি। আহ, এখন আমরা এই পরিবর্তনগুলো দেখলাম, আপনিও নিজেও ব্যাখ্যা করলেন যে কেন তারা এখনো মামলা করেনি। এটা ঠিক আছে, আপনার একটা ব্যাখ্যা আছে, আমাদের দর্শকরাও নিশ্চয়ই এই ব্যাখ্যাগুলো বিবেচনা করে দেখবেন। কিন্তু আমরা এর পাশাপাশি যে জিনিসটা দেখলাম, যে একটা শ্রেণী যারা নাকি মানে এটা করলো, তাণ্ডবটা করলো, আজকে দেখলাম যে সরকারের একজন উপদেষ্টা বলতেছে যে যারা এই দুটো পত্রিকায় এই ধরনের ভাঙচুর চালিয়েছে, আগুন জ্বালিয়েছে, তাদেরকে তারা আইডেন্টিফাই করতে পেরেছে, এবং আইডেন্টিফাই করতে পেরেছে খুব শীঘ্রই তারা ধরে ফেলবে। এটা আমাদের ধর্ম বিষয়ক যে উপদেষ্টা আছে, উনি আজকে একটা বলেছেন। ইন্টারেস্টিং হলো, যখন তারা আক্রমণ করে ডেইলি স্টার এবং প্রথম আলোর পক্ষ থেকে, তারা কিন্তু পুলিশকে জানিয়েছিল, পুলিশের সাহায্য চেয়েছিল। তাহলে পুলিশ তখন কেন এলো না? এবং এখন তারা আইডেন্টিফাই করতে পেরেছে বলে কেন বাহাদুরিটা নিচ্ছে? এই দুটোর মধ্যে আসলে সঙ্গতিটা কোথায়? নাকি সরকার আগে এরা করতে দিয়েছে, এখন মলম দিচ্ছে, নাকি আসলে বিষয়টা কি? আসলে এটাকে আমি সঙ্গতি অসঙ্গতি ডাইকোটমি হিসাবে দেখতে চাই না। এখন দেখুন, খুব ইন্টারেস্টিং, যদি আমি সেই সময় আমাদের প্রধান উপদেষ্টার পরবর্তী দিনে যে আপনার ফেসবুক প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে ফেসবুক পেজটি পরিচালিত হয়, সেটি থেকে যদি আমি দেখি, সেটি একটা আরেকবার যদি আমরা দেখি, সেখানে উনি দেখেছেন তিনি অনেক ব্যথিত হয়েছেন, এবং তিনি ইতিমধ্যে দুজন সম্পাদকের সঙ্গে কথা বলেছেন, এবং তিনি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি জানি না সবকিছু শেষ হওয়ার পর পূর্ণ সহযোগিতা বলতে কি বোঝায়, এবং ইতিমধ্যেই কিন্তু সকল জায়গায় এস্টাবলিশড হয়েছে যে এই সরকার একটি সরকারি বিষয় সবকিছু ঘটার পরে একটি বিবৃতি দেয়, এবং কখনো কখনো আমরা দেখেছি উপদেষ্টাদের মধ্যে অনেকেই আবার এটার প্রতিবাদে, প্রতিরোধে এবং এক ধরনের প্রতিবাদ জারি রাখে। জানি না এই প্রতিবাদ কার কাছে, এই অভিযোগ কার কাছে, বিচার কার কাছে চেয়েছেন তারা বিভিন্ন সময়। এখন এই সময়ে এসে আমরা দেখেছি যে ঘটনার 45 মিনিট পরে, প্রায় 45 মিনিট পরে কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, মানে লাইভে, অনেকের লাইভে, এবং পুলিশকে আমরা দেখেছি, কিন্তু পুলিশ কাউকে ছিল খুব বেশি অ্যাক্টিভ হতে দেখা যায় না। এখন হতে পারে যেটি আসলে গত বছরও আমরা যখন আন্দোলন চলছিল তখনও দেখেছি বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় ছিলেন, তারা অ্যাক্টিভ হননি, এবং কোথাও মানে শেষের দিকে এসে। এখন এটি হতে পারে তাদের কোনো আহ, পরিকল্পনার অংশ হতে পারে, আবার হতে পারে তারা যে আপনার মব দেখেছেন সেটিতে আপনারা এক ধরনের একটা কৌশল অবলম্বন করেছেন। হতে পারে আপনার তখন তারা সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন যে তারা কি করবেন, সেই দিক থেকে উপর থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এবং আমার কাছে তবে এই সিচুয়েশন সরকার যে পুরোটা সময় নিশ্চুপ ছিল, নিষ্ক্রিয় ছিল, এটা স্পষ্টতই। এখন এই নিষ্ক্রিয়তার রাজনীতি, নীরবতার রাজনীতি আসলে বুঝতে যে খুব বেশি আপনার অভিজ্ঞ হতে তা না। কারণ এই সরকার কিন্তু রাজনৈতিক দলের সরকার না, কিন্তু স্পষ্টত এই সরকারটি রাজনৈতিক সরকার, এবং এই সরকারের নীরবতার রাজনীতি কিন্তু সবসময় না। কোথায় তিনি নীরব থাকবেন, কোথায় তিনি কথা বলবেন, এটা কিন্তু একটা তার রাজনীতির অংশ। সুতরাং পরের দিনই আমরা দেখেছি প্রেস সচিবকে আমরা সবসময় কথা বলতে দেখি, তিনিও কিন্তু তখন সেই সময়টা তার সহকর্মীদের তার সহকর্মীদের উদ্ধার, কিংবা তার সহকর্মীদের এরকম একটি আহ, বা আমাদের সকলেরই বেদনাদায়ক দুঃখজনক ঘটনা ঘটছে, সে সময় তিনি কোনো কথা বলেন বা তিনি কাউকে সহযোগিতা করতে পেরেছেন বা করেছেন, এরকম কোনো বিষয় আমরা দেখিনি। এবং পরবর্তী দিনেও উনি দুঃখ প্রকাশ করেছেন যে কাউকে তিনি সহায়তা করতে পারেননি। এখন কেন পারলেন না, এই প্রশ্নটি কিন্তু খুব জোরালো প্রশ্ন। সরকার কেন কোনো ভূমিকা নিতে পারলেন না? এটি কি আসলে আহ মানে সত্যিকার অর্থে সেই সময় যে মব ছিল সেটির জন্য পারেননি, না আপনার সরকারের
কোনো না কোনো পক্ষকে কিংবা সরকার নিজেই আহ, আমি বলবো না সরকার একটি পরিকল্পনার পার্ট ছিল, কিন্তু কোনো না ভাবে আসলে যেহেতু আমরা অনেকদিন থেকে মানে আম, একটা সেন্স যে বাংলাদেশে এই সময় অনেক কিছু ঘটতে পারে, সেই পরিকল্পনাগুলো কি সরকারের মানে এই সেন্সটাতে সরকারের নিশ্চয় আমার চেয়ে অনেক বেশি আছে, কারণ সরকার সকলের দায়িত্বে আছে। তাহলে নিরাপত্তার জায়গাটাকে আসলে সরকার কতটুকু নিয়েছিল সেই প্রশ্নটি এক। তৃণমূলের সরকারের একমাত্র আমি পদক্ষেপ দেখেছি যে নিরাপত্তার প্রশ্নে বলেছেন প্রার্থীদেরকে আপনার লাইসেন্স দেওয়া অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। তো অস্ত্রের মাধ্যমে কি আসলে সরকার নিরাপত্তার বিষয়টি কি দেখছেন একমাত্র? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন 3 নম্বর হলো যে কেন এই পুরো সময় সরকার নীরব ছিলেন, মানে এবং সরকার কোনো অ্যাকশন নেয়নি? একমাত্র এই বিষয়ে খুব জোরালো প্রশ্ন করতে পারে যারা, আমরা তো অবশ্যই পারি, এবং যারা সরাসরি আক্রান্ত হয়েছে তাদের দাবিটা সব রাখে যে কেন সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিল না। এখন তবে খুবই গুরুত্বপূর্ণ, দেখুন আপনি বলছেন আমরা সবাই দেখতে পাচ্ছি, সরকার বলছে যে অনেক আসামিকে আইডেন্টিফাই করা গেছে। এই আইডেন্টিফাই কিন্তু সামাজিক যোগাযোগ আমাদের ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি। এবং একটু আগে আমি দেখেছি যে আমাদের একটি ছাত্র হলের একজন নির্বাচিত ছাত্র সংসদেরই একজন নেতা, তার তার ছবি একজন পোস্ট করেছে যে তিনি হামলাটার সঙ্গে যুক্ত আছেন। তাহলে এই কাজ কিন্তু সরকার করছে না, এই কাজগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের লোকজনই একে অন্যকে পরিচয় করিয়ে দিয়েছে, ইনি ছিলেন। কিন্তু সরকার ক্রেডিটটা নিচ্ছেন এখন। আমি জানি না সরকার কি ধরনের ভূমিকা রাখছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেই পরিচয়গুলো নিয়ে লোকজন ছবি দিয়ে পোস্ট করছেন, ভিডিও দিয়ে পোস্ট করছেন, পরিচয় জানাচ্ছেন, কিন্তু সরকার ক্রেডিট নিচ্ছেন। জি, কিন্তু এই অনেক ক্রেডিটটা ধন্যবাদ। নেওয়ার কথা ছিল সরকারের সে সময়, যে সরকার তখন কিছু একটা করছেন, পারেন না পারেন সরকার চেষ্টা করছেন। সরকারের সরকারের নজরদারিতে ছিল সে ঘটনা, সরকার তার সর্বোচ্চ চেষ্টা করেছেন সেটি সামলানোর, কিন্তু সেটি তো দেখা যায়নি। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জুবেদা নাসরিন, আপনি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মানে মনে করি যে দুটো মিডিয়ার উপর আক্রমণ, এটা কিন্তু কেবল সেই দুই পত্রিকার মালিক এবং সম্পাদকের উপর আক্রমণ নয়, এটা টোটাল আমাদের যে বাক স্বাধীনতা, আমাদের যে গণমাধ্যম, এটা গণমাধ্যমের উপর একটা আক্রমণ। এবং ওনারা কেন মামলা করেনি যে প্রশ্নটা আপনি তুলেছেন, এবং সেই প্রশ্নটা হয়তো ওনারা ওনাদের ব্যক্তিগত সীমাবদ্ধতার জায়গা থেকে ওনারা হয়তো বলতে পারবেন, কিন্তু ওনাদের এই সীমাবদ্ধতা কেবল ওনাদেরই সীমাবদ্ধতা নয়, এটা আমাদের পুরো গণমাধ্যমের অস্তিত্বের প্রশ্নে কিন্তু একটা বড় ধরনের হুমকি এবং দুর্বলতা বলে আমি মনে করি। আহ আপনার এই বক্তব্যটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এই ঘটনা, মিডিয়ার উপর এরকম আক্রমণ, এটা সারা দুনিয়াতে কিন্তু এই ডক্টর ইউনূস সরকারের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিকে নিঃসন্দেহে উজ্জ্বল করবে না। প্রিয় দর্শক, আপনার